বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের ভালো থাকার প্রত্যাশায় আজকে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টস অধ্যায়ের দ্বিতীয় ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম ক্লাসে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টসের একটি ইনকাম স্টেটমেন্ট সম্বন্ধে আলোচনা করেছি। ইনকাম স্টেটমেন্টের পর আজকে আমরা দ্বিতীয় যে স্টেটমেন্টটি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। ওনার্স ইকুইটি স্টেটমেন্ট বা মালিকানা সত্ত্ব বিবরণী, এটি মূলত আমরা ইন্টারমিডিয়েটে ব্যালেন্স শিটের বা আর্থিক অবস্থার বিবরণীর অংশে যে মালিকানা সত্ত্ব অংশটুকু প্রস্তুত করেছিলাম, মূলত সেই অংশটুকুকেই আলাদা করে এখানে দেখানো হচ্ছে। তো আমরা ইন্টারমিডিয়েটে মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করেছি, মূলধনের সুদ এটিকেও যোগ করেছি, নেট ইনকাম এটিকে আমরা যোগ করেছি। আর এগুলোর যোগফল থেকে আমরা বিয়োগ করেছিলাম হলো উত্তোলন, তারপরে বিয়োগ করেছিলাম হলো উত্তোলনের সুদ। আর যদি লাভ না হয়ে ব্যবসায় প্রতিষ্ঠানটির ক্ষতি হয়ে থাকে তখন আমরা সেই ক্ষতিকে এখান থেকে বিয়োগ করেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু এইচএসসি পর্যায়ে এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করেছিলাম বাংলায়, কিন্তু অনার্স প্রথম বর্ষে বা অনার্স বা ডিগ্রি পর্যায়ে আমাদের এগুলোকে প্রস্তুত করতে হয় ইংরেজিতে। আসলে বিষয়টি এমন নয় যে ইংরেজিতেই এগুলো প্রস্তুত করতে হবে, বিষয়টি এরকম নয়। এটি আমরা করি কারণ হলো আমাদের যে বইগুলো বাজারে পাওয়া যায় সেইগুলোতে এই ওনার্স ইকুইটি স্টেটমেন্ট বা মালিকানা সত্ত্ব বিবরণী বা আমাদের যে ম্যাথমেটিক্যাল যে আলোচনাগুলো বা প্রবলেম এবং সলিউশনগুলো আছে সবগুলোই ইংরেজিতে। সেই জন্য আমরা ইংরেজিতেই এই আলোচনাগুলো করে থাকি। তো আমি ইংরেজিতে এখন এই ওনার্স ইকুইটি স্টেটমেন্ট বা মালিকানা সত্ত্ব বিবরণীটি তোমাদের সামনে তুলে ধরছি। শুরুতেই আসবে ওপেনিং ক্যাপিটাল বা প্রারম্ভিক মূলধন। এর সাথে যোগ হবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল অর্থাৎ মূলধনের সুদ। তারপরে যোগ হবে নেট ইনকাম। এর সাথে আরও একটি আইটেম যোগ করতে হয়, সেটি হলো এডিশনাল ক্যাপিটাল বা অতিরিক্ত মূলধন। মূলত এই তিনটি আইটেমই ওপেনিং ক্যাপিটালের সাথে যোগ করতে হয়। আমি আইটেম তিনটি আবার বলছি: ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এডিশনাল ক্যাপিটাল, নেট ইনকাম। এই তিনটি আইটেম আমরা ওপেনিং ক্যাপিটালের সাথে যোগ করি। তারপর এই যোগফল থেকে আমরা ড্রয়িংস বা উত্তোলন বিয়োগ করি। আরেকটি আইটেম বিয়োগ করি সাধারণত, সেটি হলো ইন্টারেস্ট অন ড্রয়িংস অর্থাৎ উত্তোলনের সুদ। তাহলে এই দুইটি আইটেমকে বিয়োগ করেই আমরা পেয়ে যাই এন্ডিং ক্যাপিটাল। এই এন্ডিং ক্যাপিটালটুকু নির্ণয় করাই হলো আমাদের ওনার্স ইকুইটি স্টেটমেন্টের কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অথবা ব্যালেন্স শিট, আর্থিক অবস্থার বিবরণী অথবা উদ্বৃত্তপত্র, যে নামই বলি না কেন একই বিষয়। এই স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী। এই আর্থিক অবস্থার বিবরণী বলতে আমরা বুঝব এটি একটি বিবরণী, যে বিবরণীতে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রদর্শিত হয়, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের কী পরিমাণ সম্পদ এবং কী পরিমাণ দায় এইগুলোকে আমরা এখানে প্রদর্শন করে থাকি। তো
এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন এই বিবরণীতে আমরা একদিকে অ্যাসেট আরেকদিকে লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি প্রদর্শন করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু এই বিবরণীটি আমেরিকান পদ্ধতি বা আধুনিক পদ্ধতিতে করে থাকি, সেহেতু আমরা উপরের দিকে সাধারণত অ্যাসেটগুলোকে দেখাই এবং নিচের অংশে লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটিকে আমরা প্রদর্শন করে থাকি। তাহলে উপরের অংশে যদি অ্যাসেট বা সম্পদ দেখানো হয়ে থাকে, এই অ্যাসেট বা সম্পদগুলোকে আমরা আবার 4টি সাব হেডে বিভক্ত করে থাকি, অর্থাৎ 4টি উপবিভাগে বিভক্ত করে থাকি। প্রথম বিভাগটি হলো কারেন্ট অ্যাসেটস অর্থাৎ চলতি সম্পদ। দ্বিতীয় শ্রেণীটি হলো লং টার্ম ইনভেস্টমেন্ট অর্থাৎ দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তৃতীয়টি হলো প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট এবং চতুর্থটি হলো ইনটেঞ্জিবল অ্যাসেট, অস্পর্শনীয় সম্পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এখন এই অ্যাসেটগুলো সম্বন্ধে একটু আলোচনা করতে চাই, শুরুতেই আমরা সেই কারেন্ট অ্যাসেট সম্বন্ধে কথা বলতে চাই। কারেন্ট অ্যাসেট হলো চলতি সম্পদ, যেই সম্পদগুলো প্রতিনিয়ত পরিবর্তন হয়, অর্থাৎ এই সম্পদগুলো আজকে একরকম, আগামী দিন আরেক রকম হবে, তারপরের দিন হয়তো আরও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি আরও সহজ করে বলতে চাই, এই কারেন্ট অ্যাসেটগুলো বছরের শুরুতে যেরকম আছে বছরের শেষে সাধারণত সেরকম থাকবে না, এটির পরিবর্তন হয়ে যাবে, এটি প্রতিনিয়ত চেঞ্জ হবে। তো এই কারেন্ট অ্যাসেটগুলো কি, আমরা তার কিছু উদাহরণ বলতে চাই। আমরা প্রথমেই বলতে পারি ক্যাশ অর্থাৎ নগদ টাকা একটি ব্যবসায় প্রতিষ্ঠানে আজকে একরকম, কালকে হয়তো অন্যরকম হয়ে যাবে। এমনকি এখন একরকম, হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আবার এটি পরিবর্তন হয়ে অন্যরকম হয়ে যাবে, হয় বেড়ে যাবে না হলে কমে যাবে। তারপরে আসতে পারে ব্যাংক ব্যালেন্স অর্থাৎ ব্যাংক উদ্বৃত্ত, অ্যাকাউন্ট রিসিভেবল, নোটস রিসিভেবল, প্রিপেড এক্সপেন্সেস অর্থাৎ অগ্রিম ব্যয়সমূহ। তারপর হলো আউটস্ট্যান্ডিং রেভিনিউস, বকেয়া আয়সমূহ। এইগুলি সাধারণত কারেন্ট অ্যাসেটে আসে। তারপরে আমরা বলতে চাই লং টার্ম ইনভেস্টমেন্ট, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সাধারণত সরকারি বন্ড বা সিকিউরিটিতে বিনিয়োগ, শেয়ার বা ঋণপত্রে বিনিয়োগ। তারপরে 8%, 10% ইনভেস্টমেন্ট, এরকম টাইপের যে হিসাবগুলো থাকে সেইগুলোকে আমরা এই লং টার্ম ইনভেস্টমেন্ট এই হেডিংয়ের আন্ডারে আমরা অন্তর্ভুক্ত করে থাকি। তারপর প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এগুলো হলো আমাদের স্থায়ী সম্পদ যেগুলো দৃশ্যমান। প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, স্থায়ী সম্পদ যেগুলো দৃশ্যমান, অর্থাৎ ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার, ফিকচার, মেশিনারিজ, এইগুলো, অর্থাৎ জমি, দালান কোঠা, আসবাবপত্র, কলকবজা যন্ত্রপাতি, এগুলো সাধারণত আমাদের প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট এই হেডের আন্ডারে চলে আসে। এরপরে আসা যাক ইনটেঞ্জিবল অ্যাসেটস অর্থাৎ অস্পর্শনীয় বা অদৃশ্যমান সম্পদ, যে সমস্ত সম্পদ দেখা যায় না, যেমন গুডউইল বা সুনাম, কপিরাইট, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এইগুলো হলো ইনটেঞ্জিবল অ্যাসেটস অর্থাৎ অস্পর্শনীয় সম্পদ। এই সম্পদগুলোকে স্পর্শ, ধরা বা ছোঁয়া যায় না। তো এই 4টি হেডের আন্ডারে যে অ্যাসেটগুলো আসবে সেই অ্যাসেটগুলোকে যোগ করে আমরা পেয়ে যাব টোটাল অ্যাসেট। এরপরে আমরা আলোচনা করতে চাই হলো লায়াবিলিটিস
অ্যান্ড ওনার্স ইকুইটি। লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি, এই লায়াবিলিটিসে প্রথমেই আসবে কারেন্ট লায়াবিলিটিস অর্থাৎ চলতি দায়। চলতি দায় অনেকটা চলতি সম্পদের মতোই। চলতি সম্পদ যেরকম প্রতিনিয়ত পরিবর্তন হয়, চলতি দায়টিও ঠিক সেরকমই প্রতিনিয়ত পরিবর্তন হয়। যেমন আমরা বলতে পারি চলতি দায়ের উদাহরণে অ্যাকাউন্টস পেয়েবল অর্থাৎ প্রদেয় হিসাব বা পাওনাদার। তারপরে বলতে পারি নোটস পেয়েবল। তারপরে আমরা বলতে পারি ব্যাংক ওভারড্রাফট অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। তারপরে আসতে পারে বকেয়া ব্যয়সমূহ, বকেয়া ব্যয়সমূহ আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। তারপরে আসতে পারে আনআর্নড রেভিনিউস অর্থাৎ অগ্রিম আয়সমূহ, অগ্রিম আয়সমূহ, বকেয়া ব্যয়সমূহ। এগুলো হলো আমাদের কারেন্ট লায়াবিলিটিস বা চলতি দায়। এরপরে আমরা আসতে পারি লং টার্ম লায়াবিলিটিস, দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় এটি একটি হতে পারে মর্গেজ লোন বা বন্ধকি ঋণ, বন্ধকি ঋণ। তারপরে হতে পারে ঋণপত্র, ডিবেঞ্চার, ডিবেঞ্চার বা বন্ড, এটিও লং টার্ম লায়াবিলিটিস। তারপরে হতে পারে আমরা যেরকম দেখি 8% অথবা 10% ব্যাংক লোন বা লোন, এগুলো এই লং টার্ম লায়াবিলিটিসের মধ্যে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দুটি লায়াবিলিটিস নিয়ে আলোচনা করলাম। একটি হলো কারেন্ট লায়াবিলিটিস এবং অপরটি হলো লং টার্ম লায়াবিলিটিস। এই দুইটি লায়াবিলিটিসের যোগফলই হবে টোটাল লায়াবিলিটিস। তারপরে এখানে আরেকটি অংশ রয়েছে, সেটি হলো ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি আমরা ইতিপূর্বে এই স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অথবা ব্যালেন্স শিট, এই স্টেটমেন্টটি আলোচনার পূর্বে আমরা ওনার্স ইকুইটি স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। সেই ওনার্স ইকুইটি স্টেটমেন্ট করে আমরা যে এন্ডিং ক্যাপিটাল পাবো বা পেয়েছি, সেই এন্ডিং ক্যাপিটালটি এখানে চলে আসবে ওনার্স ইকুইটিতে। তাহলে টোটাল লায়াবিলিটিস এর সাথে ওনার্স ইকুইটি যোগ করলেই আমরা পেয়ে যাব টোটাল লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। এই টোটাল লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি আমরা পূর্বে যে টোটাল অ্যাসেট নির্ণয় করলাম সেটির সাথে মিলে যাবে, অর্থাৎ এই দুটি সমান হবে। প্রিয় শিক্ষার্থী, যখন এই দুটি অর্থাৎ টোটাল অ্যাসেটস এবং ওনার্স ইকুইটি ও টোটাল লায়াবিলিটিস সমান হবে, তখনই আমরা ধরে নিব যে আমাদের এই অঙ্কটি সঠিক হয়েছে। অর্থাৎ আমাদের অঙ্কটি সঠিক হলো কি না সেটি বোঝার একটি উপায় হলো টোটাল অ্যাসেটস এর সাথে টোটাল লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটি মিলে যাবে। যদি মিলে যায় তাহলে আমরা ধরে নিই আমাদের এই অঙ্কটি সঠিক হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগামী ক্লাসে এই ফিনান্সিয়াল স্টেটমেন্টসের ম্যাথমেটিক্যাল প্রবলেম বা গাণিতিক সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। আমি আশা করি তখন তোমরা এই বিষয়গুলো আরও সুন্দরভাবে বুঝতে পারবে। তো আমরা আজকে যে আলোচনা করলাম, এই আলোচনা তোমরা যদি আরও বেশি ভালো করে বুঝতে চাও বা আরও যদি স্পষ্ট হতে চাও, তাহলে তোমাদের বইয়ে আমাদের ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, এই স্টেটমেন্টগুলোর ছক রয়েছে। তোমরা সেই ছকগুলো একটু দেখে নিবে। সেই ছকগুলো দেখলে তোমরা বিষয়গুলো সম্বন্ধে আরও স্পষ্ট জ্ঞান লাভ করতে পারবে। তারপরও যদি এই ছক দেখে এবং আমার আলোচনা থেকে তোমাদের কারো কোনো অসুবিধা থাকে বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা এই আমাদের ফেসবুক পেজের যেখানে আমরা ক্লাস আপলোড করি সেখানে তোমরা প্রশ্ন করবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি অনুসরণ করে করোনার হাত থেকে মুক্ত হবার চেষ্টা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।